সুধী দর্শকবৃন্দ, আমার আজকের ভিডিওতে আমি বিশিষ্ট লেখক সুনীল গঙ্গোপাধ্যায় তার "আমি কি বাঙালি" বইয়ে বাংলা ভাষার আত্মপরিচয় নিয়ে যে লেখা লিখেছেন সেটি আমি আজকের ভিডিওতে বলবো। পৃথিবীর জনসংখ্যা এখন ৬০০ কোটি ছাড়িয়ে গেছে। তার ১/৩ অর্থাৎ ২০০ কোটিরও কিছু বেশি মানুষের বাসস্থান দুটি মাত্র দেশে, চীন এবং ভারত। খণ্ডিত ভারতের তুলনায় চীন আয়তনে এবং জনসংখ্যায় ভারতের চেয়েও বড়, এবং চীনের আরও একটি বিশেষ সুবিধা এই যে এই বিশাল জনসংখ্যার শতকরা ৯৫ ভাষা এক। ভাষার সূত্রে চীন সমগ্র দেশে ঐক্যবন্ধন বজায় রাখে। ভারতীয় জনগণ বহু ভাষা, বহু ধর্ম ও বহু জাতিতে বিভক্ত। ভাষা অনেক সময়ই জাতীয়তার ভিত্তি। এই জন্যই ভারতীয় জাতীয়তার সঠিক সংজ্ঞা নির্ধারণ করা শক্ত। ভারত গণতান্ত্রিক ও ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র। এই দুই নীতির মধ্যে যে উদারতা রয়েছে তাতে বিচ্ছিন্নতার প্রচেষ্টাও প্রশ্রয় পায়। এই সমস্যায় ভুগতে হয়েছে স্বাধীন ভারত রাষ্ট্রের জন্মকাল থেকেই, এবং অনেক বাধা বিঘ্ন সত্ত্বেও নানান স্থানীয় বিভাজনের মধ্যেও ঐক্য স্থাপনের চেষ্টা চলেছে। বিদেশে ভারতীয় সাহিত্য বলতে অনেকে বেদ, উপনিষদ, রামায়ণ, মহাভারতের সময়কালীন সাহিত্য মনে করেন। কিন্তু আধুনিক ভারতীয় সাহিত্যর কোনো নির্দিষ্ট রূপ নেই। বিভিন্ন ভাষার সাহিত্যের ঐতিহ্য এবং আঙ্গিকে অনেক তফাৎ। জওহরলাল নেহেরু বলেছিলেন, "ইন্ডিয়ান লিটারেচার ইজ ওয়ান, বাট রিটেন ইন মেনি ল্যাঙ্গুয়েজেস।" কথাটা শুনতে ভালো, কিন্তু বাস্তবের সঙ্গে কোনো মিল নেই। একজন শিক্ষিত ভারতীয় ইউরোপ, আমেরিকার সাহিত্য সম্পর্কে যত খবর রাখেন, সে তুলনায় অন্য ভারতীয় ভাষাগুলোর সাহিত্য সম্পর্কে তাকে অজ্ঞই বলা যায়। তবু ভারতের এমন কয়েকটি ভাষা আছে যেগুলি সারা বিশ্বের প্রধান ভাষাগুলির সমপর্যায়ের। চীনে ভাষা অবশ্যই ১ নম্বর ভাষা। ইউরোপের দেশগুলি ছোট ছোট, সেখানকার কয়েকটি ভাষা খুবই সমৃদ্ধ। কিন্তু এক একটি দেশের জনসাধারণের মাতৃভাষা শুধু সংখ্যার বিচারে এশীয় ভাষাগুলোর সমকক্ষ হতে পারে না। এর মধ্যে ইংরেজ ও স্প্যানিশরা বিভিন্ন মহাদেশে কলোনি স্থাপন করে নিজেদের ভাষা ছড়িয়ে দিয়েছে। যেমন আমেরিকা এবং কানাডা এবং অস্ট্রেলিয়ায় ইংরেজি ভাষার প্রাধান্যর জোরেই এখন ইংরেজি পৃথিবীর দ্বিতীয় প্রধান ভাষা। স্প্যানিশ ভাষাও প্রাধান্য পেয়েছে দক্ষিণ আমেরিকার অনেকখানি রাজ্যে, তার স্থান তৃতীয়। কিন্তু ভারতীয়রা কলোনি বিস্তার করতে পারেনি বা চায়নি। তা সত্ত্বেও তাদের দুটি ভাষা, হিন্দি ও বাংলা, জনসংখ্যার ভিত্তিতে পৃথিবীর চতুর্থ ও পঞ্চম স্থান অধিকার করেছে। একেবারে সাম্প্রতিকতম পরিসংখ্যানে দেখা যাচ্ছে যে স্প্যানিশ ভাষাকে পেছনে সরিয়ে দিয়ে হিন্দি ও বাংলা চলে এসেছে তৃতীয় ও চতুর্থ স্থানে। বাংলা ভাষার ইতিহাস বেশ বিচিত্র। হিন্দি পুরোপুরি ভারতীয় ভাষা, কিন্তু বাংলা ভাষা তা নয়। পূর্বতন বঙ্গদেশ রাজনৈতিক কারণে ভাগ হয়ে তার ২/৩ নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল পূর্ব পাকিস্তান। বর্তমানে তা বাংলাদেশ নামে স্বাধীন রাষ্ট্র। সেখানকার রাষ্ট্রভাষা বাংলা। ভারতেও বাংলা ভাষা অন্যতম জাতীয় ভাষা হিসেবে স্বীকৃত। পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা এই দুটি রাজ্যের ভাষা বাংলা। আসামের একটি জেলাও বাংলাভাষী। পূর্ব পাকিস্তানে বাংলা ভাষার অধিকার আদায়ের দাবিতে যে ৪ জন শহীদ হয়েছিলেন, সেরকম আমাদের কাছাড় জেলাতেও বাংলা ভাষার মর্যাদা রক্ষার দাবিতে প্রাণ দিয়েছেন ১১ জন। বাংলাদেশ ও ভারতের বাইরেও বাংলাভাষী বহু মানুষ ছড়িয়ে আছে সারা পৃথিবীতে। সব মিলিয়ে মোট বাঙালির সংখ্যা ২৫ কোটিরও বেশি। অর্থাৎ বাঙালির সংখ্যা আমেরিকানদের সংখ্যার প্রায় সমান। সাধারণভাবে একটি ধারণা প্রচলিত আছে যে বাংলা ভাষা প্রাচীন সংস্কৃত ভাষারই একটি কন্যা। এটা ঠিক নয়। বাংলার সঙ্গে সংস্কৃতের সম্পর্ক অতি সুদূর। ইতিহাস পূর্বকালে এশিয়া ইউরোপ যে ভাষার প্রচলন ছিল তার নাম দেওয়া হয়েছে ইন্দো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ,
যার নিদর্শন এখন খুঁজে পাওয়া খুবই শক্ত। তবে জার্মানিক, ইটালিক, হেলেনিক, স্লাভিক এবং ইন্দো ইরানিয়ান ভাষাগুলোর উৎস হিসেবে সেই ভাষাকে ধরা হয়। ইউরোপের ল্যাটিন এবং ভারতের সংস্কৃত ভাষার সৃষ্টিও একই উৎস থেকে। ইংরেজি ভাষা যেমন ল্যাটিন থেকে সরাসরি আসেনি, এসেছে লো জার্মান থেকে, সেরকম সংস্কৃত ভেঙে পালি এবং অনেকগুলি প্রাকৃত ভাষার উদ্ভব হয়। তার একটি মাগধী প্রাকৃতর সঙ্গে বাংলা ভাষার কিছুটা সম্পর্ক আছে। সংস্কৃত ক্রিয়াপদ এবং বাক্যর সিনট্যাক্স থেকে বাংলা ভাষা অনেকখানি সরে এসেছে, যদিও সংস্কৃত শব্দভাণ্ডার থেকে অনেক শব্দ এখানে অবিকৃতভাবে সরাসরি চলে এসেছে বাংলায়। সেই সব শব্দকে বলা হয় তৎসম, আর সেসব শব্দ কিছুটা পরিবর্তিত হয়েছে, সেগুলো তদ্ভব। এর সঙ্গে সহজভাবে মিশে আছে আরও বহু দেশি ও বিদেশি শব্দ। অন্য ভাষা থেকে প্রচুর শব্দ আহরণ করতে পেরেছে বলেই বাংলা ভাষা দ্রুত এত উন্নত ভাষা হতে পেরেছে। বাংলা ভাষার আরও একটি বৈশিষ্ট্য বিশেষভাবে উল্লেখযোগ্য। হিন্দু, বৌদ্ধ, মুসলমান ও খ্রিস্টান এই 4 ধর্মের মানুষ রয়েছে বাঙালিদের মধ্যে, এবং এই প্রত্যেক ধর্মেরই কিছু কিছু প্রভাব পড়েছে বাংলা ভাষায়। প্রায় 1000 বছর আগেকার বাংলা ভাষার যে আদিকালের নিদর্শন হরপ্রসাদ শাস্ত্রী নেপাল থেকে সংগ্রহ করে এনেছিলেন চর্যাপদ নামে সেই ছোট ছোট কবিতাগুলি বৌদ্ধদের রচনা। একসময় সারা ভারতেই হিন্দু ব্রাহ্মণ্যবাদকে হটিয়ে দিয়ে বৌদ্ধরা প্রধান হয়ে উঠেছিল। কয়েক শতাব্দী পরে ব্রাহ্মণ্যবাদ আবার মাথাচাড়া দিয়ে উঠে হিন্দু সমাজের শিরোমণিরা চতুর কৌশলে বুদ্ধকে হিন্দু অবতার হিসেবে ঘোষণা করে, অর্থাৎ বৌদ্ধ ধর্ম হিন্দুত্বের চেয়ে আলাদা কিছু নয়। এবং তখনও যারা বৌদ্ধ জীবনচর্চা পালন করছিল মারতে শুরু করা হয় ওইসব ব্যক্তিদের। অনেক বৌদ্ধ তখন লুকিয়ে সমাজের নিচুতলায় আশ্রয় নেয়, তারাই রচনা করে এই চর্যাপদগুলো। বৌদ্ধরা সবসময়ই সাধারণ মানুষের সুবোধ্য ভাষায় এবং মুখের ভাষায় ধর্ম প্রচার করেছে। সেই জন্যই বৌদ্ধ শাস্ত্র ও সাহিত্য সরে গেছে সংস্কৃত থেকে। চর্যাপদগুলির ভাষাও একেবারে নিচুতলার মানুষের মুখের ভাষায় রচিত। সুতরাং অভিজাত ও উচ্চশিক্ষিতদের ভাষার বদলে সেই আদি বাংলা ভাষার ভিত্তি হয় জনগণের ভাষা। মুসলমান শাসকদের সঙ্গে আসে আরবি ও ফার্সি ভাষা। সাধারণ মুসলমানদের ধর্ম চর্চার জন্যও আরবি ভাষা অত্যাবশ্যক। তার ফলে অনেক আরবি শব্দ ও কিছু কিছু ফার্সি শব্দ ঢুকে পড়ে বাংলা ভাষায়। হিন্দু মুসলমান নির্বিশেষে সেই সব শব্দ গ্রহণ করে এবং সাহিত্যে স্থান পায়। যেমন পরবর্তীকালে ইংরেজদের আগমনের পর আমরা গ্রহণ করেছি প্রচুর ইংরেজি শব্দ। ফরাসি সংস্পর্শে কিছু ফরাসি শব্দ ঢুকেছে বাংলায়। এমনকি পর্তুগিজ জলদস্যুরাও কয়েকটি শব্দে পর্তুগিজদের চিহ্ন রেখে গেছে। গত 400-500 বছরের মধ্যে বাংলা হয়ে ওঠে পুরোপুরি একটি মিশ্র ভাষা। সংস্কৃত থেকে বাংলা কত দূরে সরে এসেছে তার প্রমাণ এখন অসংস্কৃত শব্দ বাদ দিয়ে পরপর 3টি বাক্য লেখাও শক্ত। একসময় কিছু কিছু মুসলমান লেখকও সংস্কৃত শব্দে হিন্দুয়ানির গন্ধ পেয়ে যতদূর সম্ভব অপ্রচলিত আরবি ফার্সি শব্দ চালাবার চেষ্টা করেছিলেন। তাকে বলা হতো মুসলমানি বাংলা। সেসব লেখায় গ্রন্থের বদলে কিতাব, সুন্দরের বদলে খুবসুরত ইত্যাদি ব্যবহার করা হতে লাগলো জোর করে। মীর মোশাররফ হোসেন, এস ওয়াজেদ আলী প্রমুখ লেখকেরা এ ধরনের মৌলবি বাংলা থেকে বাংলা ভাষাকে উদ্ধার করেন। পূর্ব পাকিস্তানেও একসময় সামরিক শাসকরা বাংলা ভাষা থেকে হিন্দুয়ানির গন্ধ তাড়াবার জন্য জোর করে বেশি বেশি উর্দু আরবি শব্দ মেশাবার জন্য ফতোয়া জারি করেছিল। কিছু ভাষা প্রবাহিত হয় স্বাভাবিক নিয়মে, জোর জবরদস্তি করে তা বদলানো যায় না। তখনকার পূর্ব পাকিস্তানের প্রধান লেখকরা এই ফতোয়া একেবারে মানেননি, বরং উল্টোটাই হয়েছে বেশি। আমি লক্ষ্য করেছি 50 ও 60-এর দশকে পূর্ব পাকিস্তানের লেখকদের ভাষায় বেশি সংস্কৃত ভাষা শব্দ স্থান পেত। সে তুলনায় পশ্চিম বাংলায়
লেখকদের রচনায় অবাধ ছিল উর্দু ও আরবি শব্দ। বাংলা ভাষা ও সংস্কৃতিতে মুসলমানদের অবদান অনেকখানি। মধ্যযুগে বঙ্গভূমি বা বাংলা নামে কোনো বড় রাজ্য ছিল না। ভৌগোলিকভাবে এই অঞ্চল ছিল অনেকগুলো ছোট ছোট রাজত্বে ভাগ করা। সুলতান শামসুদ্দীন ইলিয়াস শাহ এই ছোট ছোট রাজ্যগুলোকে জয় করে এক সীমানার মধ্যে নিয়ে আসেন। তখন পর্যন্ত বাংলা ভাষার নিজস্ব কোনো রূপরেখা গড়ে ওঠেনি। যুক্ত হবার পর বিভিন্ন অংশের সঙ্গে যোগাযোগের ভাষা অর্থাৎ লিঙ্গুয়া ফ্রাঙ্কা হিসেবে বাংলা ভাষা গড়ে ওঠে। কিন্তু তখন ওই ভাষার নাম কী ছিল? বাঙালিরা তাদের মাতৃভাষার নাম যে বাংলা তা জেনেছে অনেক পরে। তখন সাধারণ মানুষ দুটি ভাষার কথা জানত। শাস্ত্রের ভাষা বা পণ্ডিতদের ভাষার নাম সংস্কৃত, আর জনসাধারণের ভাষার নাম দেশি ভাষা অথবা শুধু ভাষা। সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে ফার্সি ভাষাভাষী মুসলমানরাই প্রথমে এ দেশীয় ভাষার নাম দেয় বাংলা বা বাঙ্গালা। মা হুয়ান নামে এক চীন দেশীয় মুসলমান পঞ্চদশ শতাব্দীর প্রথম ভাগে সমুদ্র অভিযানে বেরিয়ে বাংলা অঞ্চলেও এসেছিলেন। তিনি লিখেছিলেন যে এই দেশের লোক প্রধান যে ভাষাটি ব্যবহার করে তার নাম বঙ্গকলি অর্থাৎ বঙ্গালী বা বাঙালি। অর্থাৎ মা হুয়ানের রচনাতেই প্রথম বাংলা ভাষার নামটি পাওয়া যায়। সুলতানি আমলে হিন্দুদের সঙ্গে সঙ্গে মুসলমানরাও এই বাংলা ভাষাতে সাহিত্য রচনা শুরু করেন। সৌভাগ্যবশত সংখ্যাগরিষ্ঠতার সুযোগে কিংবা রাজনৈতিক কারণে মুসলমানদের জন্য আলাদা ধরনের কোনো বাংলা ভাষা গড়ে উঠতে পারেনি। বঙ্কিম, মীর মোশাররফ, রবীন্দ্রনাথ, নজরুলের সৃষ্টিতে যে অত্যন্ত শক্তিশালী ও আধুনিক বাংলা ভাষা বর্তমান রূপ পেয়েছে তাতে কিন্তু মুসলমানদের সমান উত্তরাধিকার। স্বাধীনতার পর দেশ ভাগ হওয়ার সময় বাংলা ভাষাও ভাগ হবার একটা সম্ভাবনা ছিল। সেই সময় প্রখ্যাত পণ্ডিত ও ভাষাবিদ ডক্টর শহীদুল্লাহ একটি বলিষ্ঠ ভূমিকা গ্রহণ করেন। পূর্ব পাকিস্তানের বাংলা ভাষার রূপ কী হবে তা নিয়ে প্রশ্ন উঠেছিল। পূর্ব পাকিস্তান তথা পূর্ব বাংলায় অনেক জেলার কথ্য ভাষা ভিন্ন ভিন্ন। যশোর জেলার সঙ্গে চট্টগ্রাম ভাষার এতই তফাৎ যে প্রায় এক ভাষা বলে বোঝাই যায় না। শুধু উচ্চারণ নয়, শব্দ ব্যবহার এবং ক্রিয়াপদেও অনেক অমিল। কোনো কোনো জেলায় অতীত ক্রিয়াপদ নিয়ে ভবিষ্যৎ বোঝানো হয়। সুতরাং কোনো বিশেষ একটি জেলার ভাষাকে স্ট্যান্ডার্ড বাংলা হিসেবে ধরে নিলেও প্রচুর গোলমালের সম্ভাবনা ছিল। সেই সময় ডক্টর শহীদুল্লাহ বলেছিলেন, পশ্চিম বাংলার কৃষ্ণনগর অঞ্চলের ভাষার সমগ্র বাঙালির ও বাংলা সাহিত্যের স্ট্যান্ডার্ড ভাষা হিসেবে আগেই গৃহীত হয়ে গেছে। সুতরাং তার থেকে সরে গেলে পূর্ব বাংলার ভাষা বাংলা ভাষার মূল স্রোত থেকেই বিচ্ছিন্ন হয়ে যাবে। এই সাহসী সিদ্ধান্তের ফলে পূর্ব পাকিস্তানের এবং পরবর্তীকালে বাংলাদেশের সংবাদপত্রে, রেডিওতে এবং টিভিতে যে বাংলা ভাষা ব্যবহৃত হয় তা মূল স্রোতের বাংলা। বাংলাদেশ ও ভারতের এবং পৃথিবীর বহু দেশে ছড়িয়ে থাকা বাঙালিদের ভাষা একই রয়ে গেছে। ভাষাই যেহেতু সংস্কৃতির প্রধান বাহন, তাই রাজনৈতিক বা ধর্মীয় বিভেদ যতই মাথাচাড়া দিয়ে উঠুক, মাঝে মাঝে ভাষার সূত্রে সমস্ত বাঙালিদের আত্মীয়তা কখনো বিচ্ছিন্ন হয়নি। ভাষার শক্তিতে বিশ্বের 25 কোটি বাঙালি যতদিন ঐক্যবদ্ধ হয়ে থাকতে পারবে ততদিনই বাংলা ভাষা বিশ্বের অন্যতম প্রধান ভাষা হিসেবে গণ্য হবে। সুধী দর্শকবৃন্দ, আমার আজকের এই ভিডিওটি এখানেই সমাপ্ত হলো। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।